পার্কিনসন্স ডিজিজ বলতে আমরা কি বুঝি এবং সেটা আমাদের মানে মস্তিষ্কের উপর কিরকম প্রভাব ফেলে, কিভাবে এফেক্টেড হয় আমাদের ব্রেন? পার্কিনসন্স ডিজিজ একটা স্নায়বিক অসুখ, এটা প্রগতিশীল ডিজেনারেটিভ ডিজিজ। যেমন অ্যালজাইমার্স ডিজিজ একটা প্রগতিশীল অসুখ, এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ। মস্তিষ্কের অবক্ষয়জনিত কারণে এই অসুখটা দেখতে পাওয়া যায়। এখন মস্তিষ্কে একটা নিউরোট্রান্সমিটার রয়েছে ডোপামিন, তার ডেফিসিয়েন্সির জন্য এই অসুখটা প্রকটিত হয়। একেবারেই সেক্ষেত্রে যখন আমাদের শরীরে কোনো রকম অসুখ হানা দিচ্ছে, তখন তো নানান ধরনের উপসর্গ লক্ষণ দেখা যায়। সেক্ষেত্রে এই রোগের ক্ষেত্রে সিমটমস কি কি আসে স্যার? যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রথম প্রথম কিন্তু এটা অনেক সময় ডায়াগনোসিস করতে অসুবিধা হতে পারে, কারণ একটা প্রোড্রোমাল ফেজ থাকে, এটা প্রিক্লিনিক্যাল স্টেজ থাকে। সেই সময় কিন্তু এই অসুখটা সিমটমগুলো অনেক সময় উপেক্ষিত হয়। অনেক সময় হাত কাঁপা, চলার গতি কমে যাওয়া, মস্তিষ্কের কাঠিন্য মানে টোন বেড়ে যাওয়া, যাকে রিজিডিটি বলা হয় নিউরোলজিক্যাল পরিভাষায়, পড়ে যাওয়া, এই সমস্যাগুলো সাধারণত পার্কিনসন্সের উপসর্গ হিসাবে পরিলক্ষিত হয়। সেক্ষেত্রে অনেকেরই আমার মনে হয় ইতিমধ্যে প্রশ্ন চলে এসেছে যে এটা যেহেতু একটা নার্ভের অসুখ, তাহলে এই নার্ভের অসুখটা কি কোনো বয়সে দেখা যায়, বা কাদের মধ্যে প্রবণতা বেশি, পুরুষ এবং মহিলাদের মধ্যে? বয়স তো একটা ফ্যাক্টর ডেফিনেটলি, কেননা দেখা গেছে যে 60 বছর পেরোলে এই ধরনের সমস্যা সাধারণত আমরা দেখতে পাই। কিন্তু ইয়াং অনসেট পার্কিনসন্স ডিজিজ অর্থাৎ কম বয়সী লোকেদের মধ্যেও কিন্তু এর উপসর্গ দেখতে পাওয়া যেতে পারে। এবং দেখা গেছে যে মহিলাদের তুলনায় পুরুষদের আক্রান্তের হার কিন্তু কিঞ্চিত হলেও বেশি। এবং সেক্ষেত্রে স্যার এই যে সিমটমস গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেই সিমটমস গুলো কি সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি জটিল হয়ে যায় বাই এনি চান্স? ঠিক, যেমন অনেক সময় দেখা গেছে যে প্রোড্রোমাল ফেজে হয়তো কোনো রকম সেরকম বিশেষ যে উপসর্গগুলোর কথা আমি বললাম সেগুলো হয়তো পরিলক্ষিত হলো না, কিন্তু সেই সময় অনেক সময় দেখা যায় যে নাকের গন্ধ কমে গেছে, বা দেখা গেল যে ঘুমের ব্যাঘাত ঘটছে। এর পরবর্তী সময় দেখা গেল বেশ কিছু বছর বাদে বা কিছু সময় বাদে হাতের কম্পন দেখতে পাওয়া গেল, বিশেষ করে যে আমাদের বৃদ্ধাঙ্গুল এবং তর্জনীর মধ্যে বা থাম ইন্ডেক্স ফিঙ্গার এর মধ্যে একটা কাঁপুনি বসে থাকলো, যে কাঁপুনিটা হয় তাকে বলা হয় রেস্ট ট্রেমর। এই রেস্ট ট্রেমর কিন্তু একটা পার্টিকুলার ফিচার, মানে বিশিষ্ট একটা আমাদের শনাক্তকরণের সুবিধার ক্ষেত্রে এর ভূমিকা যথেষ্ট রয়েছে। যে রেস্ট ট্রেমর অর্থাৎ বসে থাকা অবস্থায় যে কম্পন সৃষ্টি হচ্ছে, তাকে আমরা পার্কিনসন্সের একটা বিশেষ উপসর্গ হিসাবে আমরা ধরতে পারি। এর সাথে যে আরেকটা কথা যে এলো, রিজিডিটি বা মাংসপেশির যে কাঠিন্য অর্থাৎ স্টিফনেস বা রিজিডিটি, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। অনেক সময় মনে হয় যে হাত পা দুর্বল হয়ে গেছে, ঠিক দুর্বল না, এক্ষেত্রে কিন্তু শক্তি ভালোই থাকে, অর্থাৎ পাওয়ার, যে নিউরোলজিক্যাল পরিভাষায় যাকে আমরা বলি পাওয়ার বা স্ট্রেংথ অফ দ্য মাসল, যথেষ্ট ভালো থাকে। কিন্তু এই যে চলার গতি কমে যাওয়া বা কিছু ধরতে গেলে যে একটা সময় লাগছে, অর্থাৎ যে ব্র্যাডিকাইনেশিয়া, যাকে আমরা নিউরোলজির পরিভাষায় ব্র্যাডিকাইনেশিয়া বলি বা হাইপোকাইনেশিয়া বলি, সেটা কিন্তু অনেক সময় উইকনেস বা প্যারালিসিস হিসেবে আমরা অভিহিত করে থাকি। অর্থাৎ এটা প্যারালিসিস না, কিন্তু এক ধরনের শিথিল মানে কাঠিন্য, যার ফলে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে দুই দিকের কিন্তু সমানভাবে অ্যাফেক্টেড হচ্ছে না, সেটাকে বলা হেমি পার্কিনসন্স, একদিকটা বেশি একদিকটা কম। তা একদিক দিয়ে শুরু হলো, আবার অনেক সময় দেখা গেল হাতে কম্পন না, পা দিয়ে কম্পন শুরু হলো, অর্থাৎ দেখা গেল থাম পায়ের বুড়ো আঙুল দিয়ে কাঁপুনি শুরু হলো। সেটাও কিন্তু আমরা ধর্তব্যের মধ্যে রাখবো, এবং সব উপসর্গগুলো আমরা কি গুরুত্বভাবে আমরা পর্যবেক্ষণ করবো। এই পর্যবেক্ষণের উপর দিয়ে কিন্তু পার্কিনসন ডিজিজ ডায়াগনোসিসের রহস্য লুকিয়ে রয়েছে। একদমই, এটা একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস। একেবারে। এবং সব থেকে বড় কথা, যখনই আমরা সিমটমস নিয়ে আলোচনা করি, তখন এমন কিছু সিমটমস নিয়ে আলোচনা করি যেগুলো মোটর সিমটমস। বেশিরভাগ ক্ষেত্রে নন মোটর সিমটমস গুলোকে কিন্তু গুরুত্বই দেওয়া হয় না। সেক্ষেত্রে এই রোগের কি কোনো সেই অর্থে নন মোটর সিমটমস রয়েছে স্যার? হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা আমরা যে ধরনের উপসর্গ আমাদের কাছে আসে, রোগীরা নিয়ে আসেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হাত কাঁপুনি, চলাগতি কমে যাওয়া, পড়ে যাওয়া, অথবা চলতে চলতে হঠাৎ আটকে যাওয়া, যাকে ফ্রিজিং ফেনোমেনন বলা হয়, সেই সমস্যাগুলো তো থাকেই।
এর সাথে যে জিনিসগুলো থাকে সেগুলো নন মোটর সিমটম, যেমন ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, ভুলে যাওয়া, তারপরে হচ্ছে মুড ফ্লাকচুয়েশন, ডিপ্রেশন, সাইকোসিস, ইউরিন ধরে রাখতে অসুবিধা, কোষ্ঠকাঠিন্য, এই ধরনের সমস্যাগুলো কিন্তু অনেক সময় আমরা দেখতে পাই যে পার্কিনসন ডিজিজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং দেখা গেছে যে এই লক্ষণগুলো কিন্তু মোটর সিমটমসের সাথে থেকে কোনো অংশেই কম না, কেননা শরীর এবং মন হাত ধরাধরি করে চলে। সুতরাং একটাকে ভালো রাখতে গেলে অন্যটাকে ভালো রাখতেই হবে। একেবারে এত সুন্দরভাবে স্যার বিষয়টাকে বললেন। আমরা সাধারণত ভীষণ সিম্পল ভাবে বলি যে যখনই আমরা সুস্থ থাকার কথা বলি তখনই যেটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে শারীরিক সুস্থতা। ঠিক কথা। কিন্তু এই সুস্থ থাকার দুটো ভাগ রয়েছে, শারীরিক এবং মানসিক সুস্থতা। এই দুটো জিনিসকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে আলাদা চোখে দেখি। সুতরাং যে সিমটমস গুলো স্যার বললেন সেই সিমটমস গুলো আমাদের অবশ্যই মাথায় রেখে এগোনো উচিত, এবং সেই সিমটমস গুলো হলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবং এই সূত্র ধরেই যাবো স্যার যে তাহলে ডায়াগনোসিসটা এক্স্যাক্টলি কিভাবে করা হয়? খুব ভালো প্রশ্ন, কেননা ডায়াগনোসিস করতে হলে আমাকে পেশেন্টকে ক্লিনিক্যালি দেখতে হবে। এই ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপরই কিন্তু পার্কিনসন ডিজিজের ডায়াগনোসিস আমরা এস্টাবলিশ করতে পারি। অর্থাৎ অনেক সময় দেখা গেছে যে কোনো মুখের কোনো ভাবলেশ নেই, অর্থাৎ ভাবলেশহীন মুখ, অর্থাৎ যাকে বলে মাস্ট ফেসিস, স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, চোখের পলক ঠিক মতো পড়ছে না। এর সাথে দেখা গেল যে হাত কাঁপছে, অনেক সময় দেখা গেল যে বসে থাকতে হাত কাঁপছে না, কিন্তু চলতে যখন যাচ্ছে তখন হাত কাঁপতে শুরু করলো, সেটাকে কিন্তু রেস্ট ট্রেমার বলা হয়। যদি আমি একটা জলের গ্লাস ধরতে চাই তাকে বলা হয় অ্যাকশন ট্রেমার, তাকে বলা, অথবা হাত যদি সোজা করি তাকে বলা হয় পশ্চারাল ট্রেমার। সব কাঁপুনি কিন্তু পার্কিনসন ডিজিজ না। কিছু কিছু কাঁপুনি আছে তাকে বলা হয় এসেনশিয়াল ট্রেমার, তাদের ফ্যামিলিতে থাকতে পারে। হাত কাঁপা মানেই কিন্তু পার্কিনসন ডিজিজ না। হাত কাঁপুনির অনেক কারণ রয়েছে, হাইপারথাইরয়েডিজম হলে হতে পারে, বংশগত কারণে হতে পারে, যেমন এসেনশিয়াল ট্রেমর আমি বললাম, আরো অন্যান্য কোনো অ্যাংজাইটি থেকে হতে পারে। সুতরাং কাঁপুনি মানেই যে পার্কিনসন ডিজিজ সেটা মনে করা ঠিক না। পার্কিনসন ডিজিজ হচ্ছে কাঁপুনির মধ্যে একটা বিশেষ কারণ পার্কিনসন ডিজিজ, কিন্তু এই যে কোনো অ্যাংজাইটিতে কিন্তু এই কাঁপুনিগুলো বেড়ে যেতে পারে। সুতরাং যে বললাম যে মনের সাথে শরীরে একটা ওতপ্রোতভাবে যোগাযোগ রয়েছে, এবং পার্কিনসন ডিজিজে দেখা গেছে যে এই মানসিক সমস্যা থাকে বলেও অনেক সময় কাঁপুনিগুলো কিন্তু বেড়ে যেতে পারে। এছাড়া যেটা চলাগতি যে কমে যাচ্ছে, যাকে ব্র্যাডিকাইনেশিয়া বলা হয়, হাতে যে স্টিফনেস যাকে রিজিডিটি বলা হয়, বা অনেক সময় পড়ে যাওয়ার প্রবণতা থাকে, সেই পড়ে যাওয়ার প্রবণতাটাকে কিন্তু যে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের দেখতে হবে, কারণ পড়ে গেলে যে সমস্যাগুলো হতে পারে তার ফলে কিন্তু দীর্ঘদিন শয্যাশায়ী থাকতে হতে পারে। আমাদের একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো ফ্র্যাকচার হয়ে যাওয়া, অথবা পড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হলো, তার জন্য আমাদের আবার একটা ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। সুতরাং ফল প্রিকশন, পড়ে যাতে না যান তার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে, এবং এটা ডিপেন্ড করছে কোন স্টেজে আমরা পার্কিনসন ডিজিজের পেশেন্টকে আমরা পাচ্ছি। আর্লি স্টেজ